বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং এই মুহূর্তে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং সৌদি আরবে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। বিশেষ সঞ্জয় সেনগুপ্ত, অনেকদিন পরে আপনাকে বিশেষভাবে স্বাগত, অনেকদিন পরে আপনি আসলেন। যে আলোচনাটা করতে চাই আপনাকে, মানে আপনার তো রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘ এবং বাংলাদেশের জন্মের ইতিহাস, বাংলাদেশের এই যে ৪৫ বছর ধরে বেড়ে ওঠা পুরোটাই গভীরভাবে আপনি পর্যবেক্ষণ করছেন, না শুধু ভেতরকার মানুষ। আজকে বাংলাদেশ যে বিপদের মধ্যে বা আতঙ্কের মধ্যে আছে, দেশের প্রতিটি নাগরিকই এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে, এক ধরনের শঙ্কার মধ্যে আছে, যদিও এটি বিশ্ব বাস্তবতা। তারপরে নানা কারণে নানান রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে গত ৩-৪ বছর ধরে যেভাবে মানুষ যাচ্ছে বা দেশ যাচ্ছে, এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় যে বাংলাদেশ কি আসলে পথ হারিয়ে ফেলছে কিনা, বা তার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছবার জায়গায় যেতে পারছে কিনা, নাকি পেছন দিকে হাঁটতে শুরু করেছে বা অন্ধকার কোনো গহ্বরের মধ্যে ঢুকে পড়তে শুরু করেছে, এবং বাস্তবতাটাও আসলে এখানে দুইটা ফেনোমেন আপনাকে যোগ করতে হবে। সেটা হচ্ছে যে সারা বিশ্ব রাজনীতি, যে গ্লোবাল পলিটিক্স যেখানে দাঁড়িয়ে আছে, দেখেন আজকে কাবুলে, কালকে মক্কা শরীফে ইয়েতে মেরে দিচ্ছে বম, পরশুদিন ফ্রান্সে, পরের দিন ইয়েতে জার্মানিতে, কোথায় নাই? সিরিয়াতে তো পড়েই আছে। এইভাবে কেউই এখন কাউকে নিরাপদ মনে করছে না, এমনকি দিল্লিতে, পাকিস্তানে। সুতরাং সেই ফেনোমেনাটা একমাত্র একটি দেশ সাউথ এশিয়াতে ছিল, সেটি বাংলাদেশ ছিল নিরাপদ। আমরা একটা প্রসেসের মধ্যে ছিলাম। এইটাও আজকাল দেখা গেল যে দুইটি ঘটনা, এটা কল্যাণপুর আর একটা গুলশানে, এই ঘটনাগুলা মনে হইল যে আমরা ওকে যোগ হইলাম এই কাফেলাতে। এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। দেখেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতি লোক দক্ষিণ এশিয়ায় বাস করে। আজকে আপনি ইন্ডিয়া ধরেন, পাকিস্তান, বাংলাদেশ ধরেন, শ্রীলঙ্কা ধরেন, মায়ানমার ধরেন, এবং এরা কিন্তু বঙ্গোপসাগরের পারে পাশ। বাংলাদেশ তার মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ নয় শুধু, এইখানে সবচেয়ে বেশি দারিদ্র, এইখানে সবচেয়ে বেশি অস্ত্রের ব্যবসা হয়। এই যে আজকে যে ঘটনাগুলা ঘটেছে এই ভূমধ্যসাগরের ইয়েতে, যদি একবার এটাকে ঘিরে যদি একবার অস্থিতিশীলতা দাঁড়ায়, তাহলে এটা আটলান্টিক পর্যন্ত পৌঁছাবে। এই জিনিস আজকে সারা বিশ্বে মোটামুটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। কেউই কাউকে নিরাপদ মনে করছে না। তাকায় দেখেন আমেরিকান ইলেকশন কে কি বলতেছে, এটা কোনো মাত্রার মধ্যেই পড়তেছে না। এই যে এখন কে কোথায় যাবে, আটলান্টিক পার হবে না, এই কথা আপনি বলতে পারবেন না। সুতরাং এই অবস্থায় আমরাও আজকে এর দ্বারা আমরাও আক্রান্ত হচ্ছি। যদি আপনি যদি মনে করেন সেখানে নিজেদেরকে নিরাপদ রাখবার কোন সুযোগ কি তৈরি করা যেত না, বা পরিবেশ কি তৈরি করার সুযোগ? এটা দুইটা দিক। একটি হচ্ছে আন্তর্জাতিক দিক, আরেকটি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ জাতীয় দিক। দুইটা দিকের মধ্যে যদি আভ্যন্তরীণটা নিজেদের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে নেই যে না, আমরা সাংবিধানিক অবস্থান বজায় রাখব, কি লাভ হইল ক্ষতি হইল সেটা পরে। আর এখন বাংলাদেশে আর একটা দেখা গেছে যে উন্নয়নের জায়গাটা এগিয়েছে,
দুঃখের বিষয় হচ্ছে যে এই জায়গাটাতেই যে উন্নয়ন ঠেকায় দাও, উন্নয়নের সঙ্গে যোগ করে দাও ভায়োলেন্স, যোগ করে দিছে। কালকে দেখলাম একটা কথা আসছে, এটা তার পক্ষের কথা, বলে যে করছে ওই এক মেজর সাহেব বলে আছে কি জিয়াউর রহমান, মেজর জিয়া, আর একজন কি তামিম, দুইজনই আবার বাড়ি সিলেটে, বুঝছেন, আপনারা লাগে দুইজনই সিলেটে। এইটা যদি হয়, এতদিন পরে আপনারা তো উচ্চারণ করছেন, এরা কি কয়? এরা তো কোনো কথা কইতেছে না। এদের তো কথার সময় যদি কথা না পান আপনি, তারপরে আপনি 3 মাস পরে কইবেন যে না তো জিয়াউর রহমান আর যদি করে তা আমার দোষ দেন কেন? হ্যাঁ, এটা কিছু কইব তো, বা কই বলতে হবে যে এরা এদের ইন্ধনে এদের সঙ্গে করা আছে, এরা ওখানে ঢুকে গেছে। আবার বলছে যে এরা বাংলাদেশে আছে, আবার বলছে নাই, বাইরে থেকে করছে। এটা নিয়ে দেশে কিন্তু এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ, সংশয়ও আছে, আবার ইতিবাচক দিকও আছে। এটা যদি হয় তাহলে তো আরেকটা জিনিস। আর ডেমোক্রেটিক ফোর্সেস যদি দুই দিকেরই হয়, তাহলে তো তারা বলবে যে ডেমোক্রেটিক ফোর্সেস তো প্রিকন্ডিশন হচ্ছে পিস, গণতন্ত্র। আমরা এটা এই পয়েন্টে আমরা একত্রিত হব। সেখানে আবার নানা কথা আছে, যুদ্ধাপরাধীদের বিচার, জামাতের প্রশ্নে কেউ কোনো কথা বলছে, কিন্তু অনেক ডেমোক্রেট আছে। এখানে আবার আরেকটা বিতর্ক ঢুকে পড়েছে যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, কতটা উন্নয়ন কতটা গণতন্ত্র। কথাটা দুই রকমের আছে, বুঝছেন, উন্নয়ন আগে না গণতন্ত্র আগে যেমন আছে। আরেকটা যেটা আমরা ধরেন, আমি সেদিন লাস্ট পার্লামেন্টের এই সভা হলো, প্রধানমন্ত্রী বক্তৃতা করলেন, আরো কয়েকজন, আমার দীর্ঘ জীবনে এই বক্তৃতা যারা সিনিয়র মেম্বাররা বললো না, কেউ এই জুনিয়র মেম্বার হুইপ সুইপ প্রধানমন্ত্রী যে কথাটি বললেন, আমি বুঝলাম এই কথাটি যে বাড়ি যাও, গিয়া ফেস করো। এটা পৃথিবীর হিসেবে কি ফেস করবে? ডেমোক্রেসি ফেস করবে টেরোরিজম। পার্লামেন্ট তো ডেমোক্রেসি, টেরোরিজম তো হচ্ছে যে ইউ গো, আমি আমার এলাকায় গেছি যে বিক্ষকুল বাংলাতে করো না, সবাই মিলেমিশা থাকিবে, আর এইগুলা আইলে টাইলে এগুলোর বিদায় করে দিও। এই আসল ফাইটটা হইতেছে ডেমোক্রেসি ভার্সাস টেরোরিজম। ডেমোক্রেসি ভার্সাস টেরোরিজমের যে ইতিহাস যদি আপনি দেখেন পৃথিবীব্যাপী, এটা নিয়ে আর কোনো আলোচনার অপেক্ষা রাখে না। একটা প্রশ্ন আছে, জাস্ট একটু ইন্টারাপ্ট করি, যে ল্যাক অফ ডেমোক্রেসি টেরোরিজমকে উৎসাহিত করে কিনা? না, এই কথাটাই আমি উল্টা করে বলতে চাইছি যে ডেমোক্রেসি আর টেরোরিজম ডেমোক্রেসির কাছে আজীবন পরাজিত হয়েছে, এবং এটার দুনিয়ার ফল আশা করা দরকার নেই, যেটা পরাজিতই হবে, তবে কি মূল্যে। এই দুইটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে খুবই আশাপ্রদ দিক। বিএনপির ডেমোক্রেটরা এই জায়গাগুলো ভাবতে হবে। আওয়ামী লীগকেও বাবার জায়গাটা, যেমন ওরা একটু সরে আসছে, এখন বলতেছে ইউনিটি হতে পারে, তবে জামাতকে রাখা না রাখা। এর মধ্যে আবার মাস্টারমশাইরাও কি কইতেছে বলে উনি খুব বিপদে আছেন। হ্যাঁ, প্রফেসর মাজউদ্দিন আহমেদ বলে বিপদে আছেন খুব। তা আমার মনে হয় এই জায়গায় বিএনপির, যেমন লুক এট হিম, তার এতে তো বিপ্লব করানো যাবে না, বিপ্লব করানো যাবে। হি ইজ এ ন্যাশনালিস্ট ডেমোক্রেট। এই জন্য এই পথে যতগুলো আছে সবটাই এক্সারসাইজ করতে হবে। আমরাও তো এই সিচুয়েশনে আওয়ামী লীগ পার্টিও পড়ছে। আওয়ামী লীগ কি
বিপ্লবী পার্টি হয়ে গেছে গিয়া, সে ডেমোক্রেটিক প্রসেসে এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে। দখল করে আসে আজকে রাষ্ট্রটা নিয়েই সে অনেকগুলা কাজ করছে, কিছু তাদের পছন্দের হবে, কিছু অপছন্দের হবে, কিন্তু রুলস অফ দি গেম ডেমোক্রেসিতে এটা ডেমোক্রেটরা রাইজ করতে হবে। আসছি আবার আপনার কাছে মিস্টার মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, একই প্রশ্ন। ইতিমধ্যে আপনি মিস্টার গুপ্তের বক্তব্য শুনলেন। আসলে বাংলাদেশে হাতে গোনা দু একজন জানো পার্লামেন্টারিয়ান যারা ছিল বা আছে, তার মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। তিনি আসল সমস্যাটা তুলে ধরতে পেরেছেন। জনগণকে সম্পৃক্ত না করে কোনো সমস্যার সমাধান হবে না। এই যে টেরোরিজমের যে গুলশানের ঘটনা, কল্যাণপুরের ঘটনা, গুলশানের ঘটনা নিয়ে একাধিকভাবে আপনার কাউন্টার স্টেটমেন্ট আসা, কে বলছে এরা করছে, কে বলছে ওরা করছে। কল্যাণপুরে যাদেরকে হত্যা করেছে তাদের পিছন গুলি লাগছে, ওরা যে জঙ্গি হয়ে থাকে তাদের সামনে গুলি লাগে না কেন? এইটা নিয়ে সারা দেশে মানুষ আজকে আতঙ্কিত হয়ে পড়েছে। এবং সাথে সাথে এটাও নয় যে সরকার কি চিন্তা ভাবনা করছে জানি না, মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য যারা এই কাজগুলি করছেন, যেন ধানমন্ডিতে ভাঙা শুরু করেছে, স্কুল কলেজ সব বন্ধ। আমার দেশের ব্রিলিয়ান্ট ছেলেগুলি এখন দেশের বাইরে লেখাপড়া করতে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নিয়ে অলরেডি চলে যাচ্ছে কেউ। এটা একটা জাতীয় সমস্যা হয়ে পড়েছে। ইন অ্যাবসেন্স অফ ডেমোক্রেসি আপনি জনগণকে সম্পৃক্ত না করে এই অবস্থা থেকে আপনি নিজেকে কোনো মতেই পরিত্রাণ পাওয়া যাবে না। আই মাস্ট সে ইন ভেরি রেসপেক্টফুল ওয়ার্ডস যে উনি সুরঞ্জিত সেনগুপ্তা আমাদের সিনিয়র, how he feels in the parliament now. The parliament itself, এই যে বাংলাদেশ আমরা বলছি বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে, the fundamental concept is democracy. আজকে সেই ডেমোক্রেসিটাকে আমরা নির্বাচনে পাঠিয়ে I think Mr. Suranjit Gupta did not feel comfortable in a stand parliament because in the name of parliament a mockery is going on there. আর না হলে এই পার্লামেন্টের একজন মন্ত্রী বলল অমুক জায়গায় চুরি হচ্ছে, তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। তিনি পার্লামেন্টের ট্রেডিশন সম্পর্কে একটু বক্তব্য রেখেছিলেন, তিনিও সদস্যদের তোর মুখে বললেন সদস্যরা কারা? আর দি ইলেক্টেড? দে আর নট ইলেক্টেড। আনইলেক্টেড পার্লামেন্টকে দিয়ে আপনি দেশের এই সমস্যার সমাধান করতে পারবেন না। সেই জন্য এই ঘটনার পরপরই আমার দল, আমার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া তাহলে প্রশ্ন উঠবে যে ইলেকশন হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? অ্যাবসলিউটলি। তাহলে 2001 to 2006 আপনারা ক্ষমতায় ছিলেন, সে সময় যে ঘটনাগুলো ঘটেছে, সারা দেশে একই সঙ্গে 500 স্থানে বোমা হামলা, সেখানে 21 আগস্টের গ্রেনেড, এর আগে তো 96 এ বোমা হামলা হয়েছে। 96 এ আপনি উদ্দিসি রমনা পার্কে আক্রমণ, ময়মনসিংহ সিনেমা হল আক্রমণ, এগুলি হয়েছে। এই জন্যই বললেন ইট ইজ এ প্রসেস স্টার্টেড, ইটস এ গ্লোবালি, এটা বিশ্বায়নে। কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট সেটি নির্মূল করা বা স্টেপ নিয়েছে। আপনার বাংলা ভাইকে ফাঁসিতে লটকানো হয়েছে, স্টেপ তো নিয়েছে। আমার কথা হলো আই এম নট টেকিং 100% ক্রেডিট অফ মাই গভর্নমেন্ট। কথা হলো জনগণকে বাদ দিয়ে, জনগণকে সম্পৃক্ত না করে এই সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় আছে বলে আমি মনে করি না। আজকে কেউ নিরাপদ নয়, সারাদিকে আতঙ্কগ্রস্ত মানুষ। আতঙ্ক থেকে যেন আমার দল পক্ষ থেকে বলতে আমরা ঐক্যবদ্ধভাবে এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি করতে চাই, একটা ডায়লগ স্টার্ট করতে চাই, হাউ টু সেভ দ্য কান্ট্রি ফ্রম দিস টেরোরিজম। কিন্তু সেটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো যে খালেদা জিয়ার সাথে কোনো আলোচনা করা যাবে না। যারা বলছে তারা কারা? দে আর নট দি ইলেক্টেড পারসন। তারা ভোটে দাঁড়াইলে তাদেরকে ইউনিয়ন পরিষদে তারা ইলেক্টেড হতে পারবে না। আর খালেদা জিয়া 3 বারে দেশের প্রধানমন্ত্রী হয়েছে। সেই জন্য যে উনি যেটা সিনিয়র পার্লামেন্ট, উনি বলছেন যে গণতন্ত্র ইজ দ্য বেসিক রুট, জনগণকে সম্পৃক্ত করতে হবে। আজকে ওরা বলছেন জামাতকে নিয়ে হবে না। আমি যে জামাতকে নিয়ে আমরা কি করতে চাচ্ছি? আমরা করতে চাচ্ছি না, আমরা করবো না, করবো না, সেই দুটোই কিছু বলছে না। কারণ জামাতকে উনি স্বীকার করবেন, জাতির কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে প্রথমে, যে 96-এ কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলনে তারাই জামাতকে সম্পৃক্ত করেছে রাজনীতিতে, তাদেরকে নিয়ে তারা আন্দোলন করেছে।
যাদের কাছে প্রথমে তাদেরকে মাপ চাইতে হবে যে আমরা এটা ভুল করে ফেলেছি, তারপর টাউন আসবে বিএনপি জামাতকে নিয়ে সামনের দিকে যাবে কি যাবে না। জামাত যদি এত আওয়ামী লীগ মাপ চাইলে বিএনপিও মাপ চাইবে, হ্যাঁ সেটা পরের কথা। তারপর আপনার এই যে আইনকে নিষিদ্ধ করে দেয় না কেন? জামাতকে নিষিদ্ধ করতে ওনার তো অনেক ক্ষমতা আছে, নিষিদ্ধ করে দেয় কালকে, কিন্তু সেটা করবে না। কারণ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অত্যন্ত দক্ষ, উনি ভোটের রাজনীতিতে, উনি কিন্তু এটা ওই হিসেবে কোনোদিন ভুল করবেন না। কারণ আমরা দেখেছি বলেছেন আদালতে আছে, আদালতে আরো 10 বছর থাকবে, যতক্ষণ না পর্যন্ত ওরা কালকে ডিক্লেয়ার করুক যে জীবনে কোনোদিন জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবো না, তাদেরকে আমরা ভোটে আনবো না, তাদের সাথে আমরা তাদেরকে নিষিদ্ধ করে দিলাম। দেন ইউ সি দি ডিরেকশন অফ বিএনপি। ওনাকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট এটা কি পার্লামেন্ট, এটা কি বৈধ পার্লামেন্ট? উনি নিজে ইনিশিয়েটিভ নিতে পারে যে সিনিয়র অনলি লিভিং সিনিয়র পার্লামেন্টারি ইন দ্য কান্ট্রি, যে দেশটাকে বাঁচাতে হলে পথ আমরা হারিয়ে ফেলেছি, পথে ফিরে আসতে হলে আমাদেরকে গণতন্ত্রের দিকে যেতে হবে, পার্টিসিপেটরি ডেমোক্রেসি আমাদেরকে এখানে এনশিওর করতে হবে। কে আসবে না আসবে বড় কথা নয়, কিন্তু ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে হবে। এই ভোটের অধিকার আপনি মূল সংকটটা ওই জায়গায়, আমি মূল সংকট মনে করতেছি যে সিস্টেম, ওনারা বলছেন যে উন্নয়ন আগে নাকি। তাহলে এই যে জঙ্গিবাদের উত্থান বা বিস্তৃতি, এর পেছনে কারণটি আপনি মনে করেন? এটা তো গ্লোবাল, এটা তো আপনার বিশ্বায়নে এগুলি শুরু হয়েছে। গ্লোবাল তো ঠিক আছে, কিন্তু পৃথিবীর সব দেশে তার না। এখানে শোনেন, এটা অনেক দেশে হচ্ছে। এখানে যারা এগুলি নিয়ে যদি চুল ছাড়া যদি আপনি বিশ্লেষণ করতে যান, তাহলে অনেক কিছু এখানে দেখবেন। আমি কল্যাণপুরে একটু সামান্য ঘটনা বলছি, যে সবার গুলি লাগছে পিঠে, সামনে কারো গুলি লাগা নাই। তারপর এখন বলতেছে 2 জন মেজর জিয়া, আরেকজন কি তামিম মোহাম্মদ, 9 জনের কথা, 2 জনের নাম বলা হয়েছে। 2 জনের নাম বলা হয়েছে, এরা দেশে আছে। তারপর এর আগে বলছিল যে এখানে আইএসআই নাই, কে বলছে আইএসআই আছে। মানে এগুলো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট আজ গোয়িং অন, লিভিং দি প্রবলেম অ্যাসাইড। সেই জন্য উনি একটা বলছেন, আমরা যারা ডেমোক্রেট, আমরা যারা ন্যাশনালিস্ট, আমরা সবাই চাই দেশটা বাঁচুক। আমরা চাই শেখ হাসিনা, আওয়ামী লীগ আজকে না, আরো 10 বছর ক্ষমতা থাকুক, থ্রু পিপলস ভোট। Let the people to decide whether Awami League will be in power or BNP will be in power. But গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে, গভর্নমেন্ট যদি এই গভর্নমেন্টের সঙ্গে এই ঘটনাগুলো হয়েছে, গভর্নমেন্ট এটাকে তদন্তর মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীতে তদন্ত করছে, এবং তদন্তের মাধ্যমে আসল আসামির দিকে গ্রেফতার করা। শুনেন, কি করবেন আপনার এই যে সাগররুনি হত্যার যেখানে বিচার হয় না, যেখানে আপনার এই যে তনু হত্যার বিচার হয় না, এখানে এগুলি কি? এখানে গভর্নমেন্ট মিনস গুড গভর্নেন্স। এখানে কোন গুড গভর্নেন্স আছে? ইট ইজ বিং ডিক্টেটেড বাই হোয়াট উই ডোন্ট নো। এবং কার শক্তিতে গভর্নমেন্ট টিকে আছে আমরা সেটাও জানি না। আমি শুধু বলতে চাই যে একটা অর্থবহ পার্টিসিপেটরি ইলেকশনের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করলে এগুলো আপনার আস্তে আস্তে সবগুলো গিয়ে হয়ে যাবে। মিস্টার সঞ্জয় সেনগুপ্ত, এখানে আমার বন্ধু হয়তো অন্যভাবে জিনিসটা নিয়েন না। বর্তমান যে কনস্টিটিউশনটা আছে আপনারা পড়ে দেখেননি। আমি পরে দেখেছি। আমি আমার ডিফেক্টটা বলি, যখন আপনারা 15 অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন, সেটা যদি আমার দলের পক্ষ থেকে চুল ছাড়া যদি বিশ্লেষণ করতো, তাহলে আজকে সিচুয়েশন হইতো না। কারণ সেখানে দি হোল কনস্টিটিউশন ইজ কম্পোজ অফ 153 ক্লজেস। আপনারা 53 ক্লজ অ্যামেন্ডমেন্ট আনছেন, এগুলি অপরিবর্তনীয়। আমি সেই জন্য আমার দলে একজন নেতাকে বলছিলাম, আপনার তো ওখানে মেম্বার ছিলেন, সঞ্জয় সেনগুপ্ত সাহেব 2 দিন আগ পর্যন্ত বলেছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ নাই, সবাই পক্ষে পক্ষে পক্ষে। যখন এই ক্লজটা আপনারা দেখলেন যে তারা এমপি থাকা অবস্থায় নির্বাচন হবে, হোয়াই ডোন্ট ইউ চ্যালেঞ্জ ইট বিফোর দ্য হাইকোর্ট? একটা রিট ফাইল করে দিলে হয়ে যেত। আমার দলের সেখানে ব্যর্থতা আমি বলবো, সেটা আমি স্বীকার করবো যে আমার দলের নেতা যারা সেখানে ছিল তাদের সাথে চরম ব্যর্থতা। আমি 53 ক্লজ পরে দেখলাম প্রত্যেকটি ক্লজ ইজ চ্যালেঞ্জেবল বিফোর দ্য হাইকোর্ট। যেখানে আপনার গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে ইউ হ্যাভ টু এনশিওর দি পার্টিসিপেশন অফ দি পিপল। আপনার ক্ষমতা ছেড়ে দেবেন, ইউ সি দ্য ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি। আর ইউ সি দ্য ইন্ডিয়া, পৃথিবীতে চমৎকার গণতান্ত্রিক ব্যবস্থা শুধু যদি কেউ দাবি করে সেটা ভারতে সেটা আছে, ইভেন নট টু দ্য আমেরিকা। এই জায়গাটায় আপনারা একটু থামাই যে ঠিক আছে, তাহলে কনস্টিটিউশন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস ইজ দ্য সুপ্রিম ল অফ দি কান্ট্রি, সুপ্রিম ডকুমেন্ট অফ দি কান্ট্রি, সুপ্রিম ল অফ দি কান্ট্রি। এতে কোনো ইয়ে নাই। যেমন 15 অগাস্ট 1975 পরে আমরা মুক্তিযুদ্ধের কনস্টিটিউশন রাখতে পারিনি,
আপনারা সামরিক শাসন দিয়া, প্রোক্লামেশন দিয়া এটাকে কাটছাট করে অনেক কিছু করেছেন। 4 পিলার্সের বদলাইছেন। আমরা চুপ করে বসে রয়েছি, মনে করছি যে আমরা এখন সময় না, এই বিপ্লব করতে পারবো না। কিন্তু আমরা এই বিপ্লব ছাড়বো না। মুক্তিযুদ্ধ ছেড়ে দিলে, স্বাধীনতা ছেড়ে দিলে, এই পাকিস্তানিকরণ এবং এই ধর্মীয়করণ এর বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াতে পারি, তাহলে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না। সো উই হ্যাভ টু ওয়েট ফর আওয়ার টাইম টু কাম। আমাদের নেত্রী তার বিচক্ষণতা দিয়ে, আমি একটা খারাপ কথাও বলি, শেখ হাসিনা যদি আওয়ামী লীগের নেত্রী না থাকতো, তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, বুঝছেন? অনেক কিছুই হতো। তার নার্ভ এন্ড ডিটারমিনেশন and clarity of thought in respect of Bangladesh politics এবং তার সারাউন্ডিং, সে ম্যাচিওর করেছে, করে করে সে একটা জায়গায় চলে আসছে। তা আপনি বলছেন যে আমি দেখছি, আপনাদের মধ্যে তো অনেক বিজ্ঞ লোক আছে, তারা যদি দেখতো তাহলে তারা কি মনে করছে যে প্রত্যেক দিন এই কনস্টিটিউশন বদলাবে? আমরা যদি খয়রুল হক সাহেব, who is really responsible for all this catastrophe. A legend in the... Is it a legend? Yes. He has created the whole crisis of the country. It is for you. আমরা বলছি legend, কারণ সে একটা কথাই বলছে, তো এত বড় কথা বলে নাই যে সংবিধান মার্শাল ল প্রোক্লামেশন দিয়া, মার্শাল ল ডিক্রি দিয়া, মার্শাল ল দিয়া হবে না, এটা জনগণের ইয়েতে হবে। যা যদি এটা হয়ে থাকে, এটা উইদাউট দি অথরিটি অফ ল হয়েছে। তারপরে কি দেখলাম, তারপরে কমিটি বানিয়ে দিছে, দেখি যে না, হাইকোর্ট থেকে আরো কিছু পণ্ডিতেরা রায় দিল যে না, এর জন্য কমিটি লাগবে না, অ্যামেন্ডমেন্ট লাগবে না, জাজমেন্ট ঠিক আছে, তোমরা কনস্টিটিউশন এটা বানিয়ে ফেলাও। এই লই আমি কতদিন বসে পড়ে রইলাম, আর বিজি প্রেস এসে পেন্ডিং হইল রাত। হ্যাঁ, এই কনস্টিটিউশন বানিয়ে লইছে বিজি প্রেস থেকে আইনমন্ত্রী, বুঝছেন? দেখি এগুলো বলে লাভ নেই, আমাদেরও কিছু সিনিয়র ইয়েরা কোন মেম্বারদের পার্লামেন্ট পরে দেখে নাই। আমি গেলাম শেষে, আমি দেখলাম এই সমস্ত ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর ক্লিয়ারিটি অফ থট আছে। আমি বললাম এটা যদি অটোমেটিক হয়ে যায়, তাহলে 142 কি দরকার, কনস্টিটিউশন দরকার কি, আর এই কমিটির দরকার কি? তাহলে তো হাইকোর্টই সব করবে। তাহলে সে আইনের যদি দায়িত্ব নিয়ে নেয়, তাহলে তো পার্লামেন্টের আর কিছু নাই। উনি বলেন না না, এটা হয় না, আপনি শুরু করেন। যেমন এই যে কথাটা বলে যে উনি বলছিলেন যে না, ইয়েও থাকবে তত্ত্বাবধায়ক সরকার, এরপরে তিনি বলছেন না, তত্ত্বাবধায়ক সরকার থাকার দরকার নেই, মনে করেন একজন পলিটিশিয়ান। এটা তো ঠিকই। জননেত্রী শেখ হাসিনা যেটা দেখতেছেন, আমি তো এটা ওখানে দেখতেছি না, আমি তো ওই উচ্চতায় নাই। বেগম খালেদা জিয়া যেটা দেখতেছেন, এটা তো আমার ভাই ওই উচ্চতায় গিয়া দেখতে পারতেছেন না। একটা জায়গায় গিয়া আমি কথাবার্তা বলে টুলা, লাস্ট কথা তো কে বলবে? নেত্রী বলবে, বলে দিয়েছে। ওইটাই তো মেনে আসতে হবে আপনাকে। অনেকের বিজয়ের পরেও আমরা সেই যুক্তি, কারণ ওনাকে পলিটিক্সটা দেখতে হয়েছে অনেক দূরে, আমি তো পলিটিক্সটা ওখানে অত দূরে দেখিনি। আমি কথাটা বুঝাইতে পারি। জি 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 জি, উনি তো জন্ম ধরে ক্ষমতা থাকার জন্য সেটা উনি ফোর্সিং করতেছেন কিভাবে ক্ষমতা থাকা যায়, নেতা হবে কেন? উনি যেটা করলে শেষ পর্যন্ত আমি আমার যুক্তিটা বললাম, যে উনি ওনার ভোটাররা আমার যুক্তিটা বলি, আপনার যুক্তি বলেন। আমার যুক্তি বললাম, অনেক কিছুই বললাম, যেমন আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, উনি ওনার কথাটা বললেন যে এই কারণে এটা থাকতে হবে, এইটারে যদি আপনারা যতটুকু বিনাইন করতে পারেন এটা করেন, কিন্তু সরেন না। এই দেখেন, এই যে বললাম আমি, এই যে ভোটের রাজনীতির জন্য উনি লা ইলাহা ইল্লাল্লাহ, না না না, লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মাঝে ইয়া আল্লাহ এই স্লোগানে দেন নাই উনি। না না, শোনেন, শি ইজ দ্য লিডার, কথাটা আপনি বুঝেন গুরুত্ব সহকারে। শি ইজ দ্য লিডার, রেসপন্সিবিলিটি ইজ হার। অ্যাবসলিউটলি। আপনাকে বা আমাকে এটা কমিটি করে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এসে আমার দিক ওনাকে বলবো, উনি ওনার দিক বললে যে এরকম করে
বলে তো ঠিক আছে, এটাকে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি আল্লাহর নামে শুরু করলাম। তো যদি খ্রিস্টান যদি আল্লাহর নামে না কয়, একক না যে সৃষ্টিকর্তার নামে করলাম, করে দিলাম। তো উনি স্টেটসম্যান, she is not only a politician, not only a prime minister, she is a statesman. সে জানে যে ৭২-এর বাস্তবতা আর এখনকার বাস্তবতা এক না। আমি দেখেছি, প্লিজ ফরগিভ মি যদি আপনি না করেন, অসুবিধা নাই, আমি দেখছি এটা ক্রাইসিস আসতেছে। বিএনপির এই যে যাবে না গেলেই মনে মনে গেলে সর্বনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার কাছে মনে হইতেছে যেটা কুবুদ্ধি দিয়া দেশে একটা বড় ক্রাইসিস আসতেছে। ওইখানে কিন্তু তাদের পলিটিক্স মেক আউট হয়ে যেত। হলো না? আমরা অনেক ব্যাপারে অনেকের দ্বিমত থাকতে পারে, অসুবিধা নেই। এটা আমাদের আওয়ামী লীগে আছে, এটা আমরা কইতে পারি। আমি তো কই, ভয়ে বলবো না, ভয়ে বলে তো কই, আমার তো খুব বাধা দেয় না। আবার উনি যেটা বলেন ফাইনাল কথাটা তো আমি বলবো না, ফাইনাল কথাটা বলবে আমার নেত্রী। তার সেই দূরদর্শিতা আছে, উনি যা দেখতে পাচ্ছেন আমি তা দেখতে পাচ্ছি না। এই কনস্টিটিউশন বানাইয়া এখন আপনি কনস্টিটিউশনের এই ভক্ত হইছেন, ভক্ত হইলে এটা কনস্টিটিউশনাল সলিউশন বের করে তো নাই। এই ইউরোপিয়ানরা কত কথা কইছে, আপনি যে ভাষায় কথা বলতেছেন যে এটা না, এই ইলেকটেড পার্লামেন্ট না, আমি তো কোনটা ইলেকটেড পার্লামেন্ট আশা করি। এরা করতে করতে এখন কইছে যে এটা ঠিক আছে। এখন ইউরোপিয়ানরাও কয় ঠিক আছে, আমেরিকানরাও কয় ঠিক আছে, তবে আরেকটা ইলেকশন লাগবে, পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু আমার এই কনস্টিটিউশনে যেটা লেখা আছে, বলে দেওয়া আছে যে যদি বিরোধী দল ইলেকশন না করে তাহলে সরকার কি হবে, সরকার উইল কন্টিনিউ। ওই 53 ক্লজেস অ্যামেন্ডেড পোর্শন অফ দি কনস্টিটিউশনে এইটাও লাগিয়েছে। আমি কনস্টিটিউশন বিরোধী দল যদি ইলেকশনে না সেটা তো আমি সেই জন্য বললাম তো যে ইলেকশন হবে নাকি সরকার কন্টিনিউ করবে, ডাজ নট ম্যাটার। ইভেন যদি না তো ওই প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেট ইলেকশন করার দরকার পড়ে না। না, দ্যাট ইজ দি ব্লান্ডার। তাহলে 2014 এ করতে হলো কেন? ভাই আমার একটা জিনিস, যদি কেউ বিএনপির কেউ বা ইয়েরা যদি একদিন জিগাইতো বুঝা এটা কি বানাইছেন, এইটা কেন করছেন, এই ক্লজ কেন করছেন, কেউ করেনি। তারপরে ওনারা ওই মার্শাল ল দিয়া কনস্টিটিউশন বানাইয়া কইছিলেন এইগুলা অপরিবর্তনীয়, এগুলা করাই যাবে না, ছোঁয়াই যাবে না। আমি মনে করলাম ওইগুলা যদি ছোঁয়া না যায় তার আমি বেশি করে কই না কেন। 53 মানে কোনদিন এগুলি টাচ করা যাবে না। আচ্ছা দাদা, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি তো তো এরপরে আমি আইছি পলিটিক্সে। এই যে গোলমালটা আছে, বঙ্গবন্ধু স্বাধীনতা করে নাই, এমুক করছে সেমুক করছে, এইগুলা তো আইয়া বঙ্গবন্ধু ছোঁয়া যাবে না। তুমি রাষ্ট্রদ্রোহ মামলা করবা, তুমি আইয়া ক্ষমতা ভোগ করতে পারবা কিন্তু বাড়িতে পারবা না। এখান থেকে মনে করেন আপনি আমি ডেমোক্রেটিক্যালি পাওয়ারের শেয়ারার, ও না, ও আরেকভাবে সে মনে করে বাবা আমি গেলাম কি, আমার এইটা সারা যদি অন্যগুলাতে ঠিক আছে তো কয় ঠিক আছে, অন্যগুলাতে আপনি দিবেন, দিব কোথায় ঠিক আছে। এখন আপনার প্রথম কাজ ছিল, যদি আপনার এই কনস্টিটিউশন মেকিং এ এই তো কথা, এই জাজমেন্ট যদি আপনার কথা থাকতো যে আমাদের প্রধানমন্ত্রী বলছে যে এখন এত বছর পরে বিসমিল্লাহির রহমান রহিম যখন লাগাইয়া গেছে, এটাকে এখন সরানো যাবে না, নইলে মিস আন্ডারস্টুড রং পলিটিক্স প্লেইড হবে, এটা আমাদের বিরুদ্ধে যাবে।
রং মেসেজ টু দ্য ভোটার্স, ভোটার রাজনীতিতে এইখানে হইল শেখ হাসিনার নেত্রী, বুঝছেন? আমার মত ভিন্ন, তো আমি বললাম লিখে রাখো, এক বিন্দু দিলাম, শিশির বলে রাখলাম। আর ডিসিশন হইল ওইটা, আমাকে তো ডিসিশন মানতে হবে। রাষ্ট্র ধর্ম ইসলাম, নেত্রীটা কি করবো? আমার মেম্বাররা কি করে? বলে ওনাকে নানান রকম কয়, এটাও রেখে দিছে, ওই ভোটে বলে লই আসে আমার কাছে, আপনি কি করেন? আমি নানান রকম কই। আমরা নানান রকম কইলে উনি যা কবে এটা দেরি থাকে, তো উনি ওনার কথা বলল যে হ্যাঁ, এটা যেটা 72-তে আপনারা করতে পারছেন, এখন এই জায়গাটাকে এদের বিসমিল্লাহটা, এদের রাষ্ট্র ধর্মটা আমাদের জনগণের কাজে লাগাইছিল, বুঝছেন? এই নিয়ে বামেরা কোনো বিপ্লব করতেছে না। আচ্ছা, কিন্তু তারা একবার একটা কনস্টিটিউশনটা, এরা যে কনস্টিটিউশন করলো, তাহলে তো এটা আজীবনই এরা পাওয়ার থাকতে পারবে, আজীবনই পাওয়ার থাকতে পারবে। এখন যে 2014 ইলেকশন তাহলে করলেন না, না, সেটা তাতে আমি আসছি। ওই ইলেকশনটা আপনি যেহেতু বলছেন যে ইলেকশন না করে থাকতে পারতো, যেহেতু, তাহলে ইলেকশনটা করলেন কেন? ইলেকশন করছি তো ওনারা যে মহৎ লোক সে যোগ দিতে, এর উপরে লেগে তো তাদেরকে আমরা কই দে না, তোমাদের লোক আমার খাতির আছে। এরা তো জিতা ইলেকশন তাই রেখে দেখিয়া, বুঝছেন, পাগলের দল। ইলেকশন হইলেই তো কারবার। এইখানে হচ্ছে শেখ হাসিনার রাজনীতির ম্যাচুরিটি। ইভেন আমি, বুঝছেন, আমার মনে হইতেছিল যে কি হইতেছে, শি ইজ টু নো। আপনার এরা যদি খালি ইলেকশনটা যাইতো, ডিক্লেয়ার করলে হইতো। এইখানে হচ্ছে, আমি কিছু মনে করেন না, আমরা এখনো নেত্রীর কাছে আমরা যাইতে পারি। যদি ধরেন এখনো আমি যখন কোনো ভবনে গিয়ে এই আসি, তো ওনার কাছে যদি উপরে থাকেন, ওনার খবর যাবে, আমাদের দেখলে উনি বলবেন তার বসতে বলো, আমি উপরে চলে আইছিলাম, তবুও ওনার সঙ্গে কথা বলবো। এইটুকু কাটছে আওয়ামী লীগ আছে, বা যদি আওয়ামী ভাই যায়, বা তুফাইল যায়, এরকম। এই যে ইয়ের মধ্যে কনস্টিটিউশনাল তাদের হাতে পায়ে যে বাংলাম যদি কয়, হাতে পায়ে যদি বাইন্দা থাকি, বাবা একদিন না একদিন এই জাল তো তোমার খুলতে হবে। তুমি তো কনস্টিটিউশনাল পার্টি না, তুমি এই আগুন সন্ত্রাসী পার্টি, এদিকে কই থেকে তুমি কনস্টিটিউশনাল পার্টি হইলে এখন কি কয় দে না, ইয়ে লাগা, এই কি বলে, ওই যে ইয়েতে গুলশানে লাগাইছে, এদের মেরে ফেলা, এবং এটা তো সাংঘাতিক করছে। না, এখানে বিএনপি ইজ নো ইনভলভ ইন দিস। গুলশানে না, এটা আপনি জানতে পারেন, আমার তো জানার কথা না। তো যাই হোক, এই যে গুলশানে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর 2-1 ডিপ্লোমেটের সঙ্গে দেখা হয়েছে আমার, চলে গেছে অনেকে চলে গেছে, অনেক ইয়ে হয়ে গেছে। এটা ঠিক। এখন মনে করেন আপনি, আমি আজকে সরকারে আছি, আপনি উনি বিরোধী দলে আছেন, কিন্তু দেশটা তো আমাদের সকলের। উনি কালকে যদি পাওয়ারে যায়, তো প্রথম কথাটা হচ্ছে যে আমাদের ডিপ্লোম্যাটিক জোনটাকে ভয় ভীতিহীন করতে হবে, once for all, all the time to come. সেটা তো আমরা ডিসএগ্রি করি না। আমি যেটা দাদার কাছে আমি আসছি, এটা ডিসএগ্রি করেন না, তো আপনি করেন না দেখি তাই বলতেছি যে রাষ্ট্র ক্ষমতা পাইলে আপনি চালাইতে গেলে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলা, এখন কি করবে? এখন গভর্নমেন্ট কয় তাইলে এই হোটেল নেন গা, ওটার তোমার হাতে পারমিশন লইছি, আমি এত টাকা দিছি, এখন এটা কি করব? এ তো কয় রেস্টুরেন্ট এখানে পুলিশে কয় দেয় সব না, এইখানে থাকলে এরা বয়ে পড়বে, আমরা কিছু করতে পারবো না। তো কয় যে ইয়েতে দেবেন নাকি, ওই ইয়ের লেকের ওই পারে, ওইখানে তো ওইভাবে করে নাই, খালি ডিপ্লোমেটদের জায়গা। যেমন আমেরিকানরা জায়গা নিছে, নিয়ে দুর্গ বানায় হারাইছে, ওখানে কিছু করতে পারবেন না। ইন্ডিয়ানরা জায়গা নিছে, এরাও সোভিয়েত রাশিয়ানরা নিছে, এরাও করবে। এই যে এটা প্রবলেম, জাতীয় প্রবলেম, এই জাতীয় প্রবলেমে তার মতামত দেবে। আমার মতে
যদি এটা ডেমোক্রেটিক পার্টি হয়, পার্টি অনেক বিএনপির কথা বলছেন আপনি? হ্যাঁ, ডেফিনেটলি পাওয়ারে ছিল, সে তার কথা সে বলবে আমি হইলে এই করবো, আর এখন এই করা উচিত না। আমাদের পার্টির বক্তব্যটা অত্যন্ত স্পষ্ট। আমরা সন্ত্রাস ভিত্তিক রাজনীতি করি না, আমাদের কোন জঙ্গি বাহিনী নাই। আগুন সন্ত্রাসের কথা বললেন, ওনার বলে সে তো ওনার বলবেন, ওনার বলার তার কিছু নাই। আমি সেখানে বলবো ওনার মতন একজন জানু পার্লামেন্টারিয়ান কনস্টিটিউশন থেকে আর্টিকেল 6 প্রভিশনটা ডিলিট করে দেওয়ার, এটা আমি কোনোদিন থেকে আমি ঘুমন্ত অবস্থায় চিন্তা করি সুরঞ্জিত দা এই কাজটা কেমন করলো। আর্টিকেল 6 ইজ দ্য প্রভিশন অফ রেফারেন্ডাম। এইসব ন্যাশনাল ক্রাইসিসে জাতি কোন দিকে যাবে সেটা জনগণ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা প্রভিশন ছিল, সেটা ওনারা ডিলিট করে দিয়েছেন। আজকের এই যে 15th অ্যামেন্ডমেন্টটা, ইট ইজ মোর রিগরাস দেন এ ডিক্টেটোরিয়াল ডিসিশন দি ডিক্টেটর। সেরকম এটা কনস্টিটিউশন তারা করেছে। এটা আর্টিকেল 6 না, এটা হচ্ছে 142। 6 হল আপনার ডেলিশন ডেলিকো, যেটা আমি বলছি আপনাকে, আমি রেফারেন্ডামের প্রভিশন। আই এম গ্ল্যাড যে আপনি ইউ টেক ইন্টারেস্ট ইন দিস কনস্টিটিউশনাল চেঞ্জেস। আপনার পার্টি নেন, আপনি যান। 142-তে হলো কনস্টিটিউশন এমেন্ড করার এক প্রভিশন, ছোট্ট অধিকার দেওয়া হয়েছে পার্লামেন্টকে। এই মাইনর কিছু করতে হলে করতে পারো। জিয়াউর রহমান এসে এটা করে দিল, এটার সঙ্গে একটা এড করে বলে দিল যে আর এই আর্টিকেলগুলা চেঞ্জ করতে হলে এইগুলা পরিবর্তন করা যাবে না, অপরিবর্তনীয় যদি করতে হয় তো রেফারেন্ডামে যেতে হবে, তাহলে রেফারেন্ডাম দিতে হবে। এই রেফারেন্ডামটা প্রভিশনটা বাদ দিয়ে দিয়েছেন। আমি তো এখন আমি তো এইটারে ওভারকাম করবো কেমনি? আমি এখন আমার চিন্তা হইল যে স্থায়ী আসন গারা, হ্যাঁ, আমি যারা কনস্টিটিউশন বদলাবো এখন এই রেফারেন্ডাম না করে তো বদলাইতে পারতেছি না। আমি বসে আছি 1 বছর, আমার নেত্রী বসে আছে, সে তো আমি জানি, বুঝছেন। তারপরে যখন আমরা এই জাজমেন্ট পেয়ে গেলাম, এই জাজমেন্ট বলে দিছে এক কথায়, বলে দিছে যে এনিথিং ডান বাই মার্শাল ল, প্রক্লামেশন এন্ড অল দিস উইল বি ডিক্লেয়ার্ড উইদাউট লিগ্যাল অথরিটি। খায়রুল হক এখন বিভিন্ন ভাবে প্রাইসিং করতেছেন। সেটা দাদা আমি আপনাকে একটা কথা প্রাইসিং প্রশ্ন না, এখন মনে করেন আপনি গেলেন পাওয়ারে, এখন আপনি 142-রে রেফারেন্ডাম করতে পারবেন? পারবেন না। রেফারেন্ডামের কথা তো বলতেছেন, রেফারেন্ডাম তো আপনি 72 কনস্টিটিউশনে করেন নাই, আমারে বলতে পারেন না করেন। আমি 75-এর এই অ্যাডভান্টেজ লইয়া করছি, আমরা একটা অ্যাডভান্টেজ নেব করছি। কখন আপনি মানছেন? মানছি। এখন ভবিষ্যতে অ্যাডভান্টেজ নেয়ার যদি বাইর করতে পারেন আমার এই বদনামটা বুঝবো। কিন্তু আমি আপনাকে বলে দিই, আমি আসছি আপনার কাছে, আপনি শেষ করে দেন। কারণ না, আমি এক কথাই বলে দিই যে আই এম গ্ল্যাড দ্যাট ইউ কনসাল্ট উইথ দি কনস্টিটিউশনাল চেঞ্জেস, এবং এটা ডেমোক্রেট তাকে করতেই হবে। আপনি যদিও এই লাইনের মানুষ না, অনেকে আছে মতো, এরা তো জানে এই কথাগুলো যদি আজকে করতো এই পার্টি কোথা দিত। জি বলেন। আমি তো যেটা আমরা আমাদের যেটা সেটা আমি সেটা বলতে চাই, আলটিমেটলি আপনার মতন একজন জানু পার্লামেন্টের দেশে থাকতে আপনি আনডেমোক্রেটিক একটা ইনস্টিটিউশন, একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আনডেমোক্রেটিক ওয়েতে যে ফাংশন করতেছে, হাউ ডু ইউ ফিল দেয়ার when you entered in the house of parliament? How do you feel? Don't you feel that it is a peculiar type of government? The advisors take seat in the cabinet without taking an oath under the constitution. Don't you feel that 153% is unelected and the provision of 70 is there, that they cannot take any decision, there is no opposition, domesticated opposition are there? এটা তো একটা সরকারের নামে একটা তামাশার মতন একটা কাজ ওখানে পার্লামেন্টে হচ্ছে। সেই জন্য আমি বলছি, আপনারা যারা সিনিয়ররা আছেন, আপনারা নাই, 2-1 আছেন, যে দেশটাকে পথ হারিয়ে ফেলেছি আমরা, আমাদেরকে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে হবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। আপনারা একটা পার্টিসিপেটরি ইলেকশনের ব্যবস্থা করেন, দেখবেন আপনার এই কোথায় যাবে জঙ্গি ফঙ্গিগুলি কোথায় থাকবে না। কারণ জঙ্গিরা স্থান কোথায় পাবে? যে জনগণ তাদেরকে বিতাড়িত করে, আর একা আর গভর্নমেন্টকে এখন মিসলিড করতেছে। আমার মনে হয় আমি একটু শেষ করি যে আমরা সবাই বলে যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। এখন আজকে 2016 থেকে এসে বলবো
Bangladesh government is for the law enforcing agency, by the law enforcing agency, and of the law enforcing agency. আর কিছু আছে এখানে? Only the base of the government's power base is the law enforcing agency. এখন তারা রাজনীতিবিদের মতন প্রেস কনফারেন্স করে তারা বক্তব্য দেয়। একটা প্রশ্ন তুললে আপনি ডেমোক্রেসির কথা ওনাদের উপরে দায় চাপাচ্ছেন বা ওনাদের দায়িত্ব বলছেন, আপনাদেরও তো দায় আছে একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে, সেই কাজটা কি আপনারা করছেন? না না, আমরা তো সেই ডেমোক্রেটিক পলিটিক্স আন্দোলন, আর্টিকেল 27 of the constitution, 37 of the constitution gives me the power for peaceful procession. আমি প্রসেশন করতে পারবো, মিছিল করতে পারবো, বাট লফুল, নট উইথ আর্ম। আমাকে সেইটা তোদের ডিপ্রাইভ করা হচ্ছে। আমি অ্যাজ এ লয়ার টার্ন পলিটিশিয়ান, আমি যখন মিছিল করতে যাই, পুলিশ আমাকে পিটায়, আমার হাতে কি অস্ত্র আছে? তো ইজ ইট নট দি ভায়োলেশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস অফ দি পিপল? এইগুলি দেখার মতন, এগুলি চিন্তা করার মতন ব্যক্তি উনি আছেন। উনি যদি একটা টার্ন নেন যে না, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমরা পথে আবার ফিরে আসতে চাই। আপনার আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো ভোট এবং বাতিল রাজনীতি অনেকদিন থেকে করেছেন। তিনি গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ছিল। তিনি কেন সেই পথটা হারিয়ে আজকে কোথায় তিনি ঘুরছেন? এরা কি ওনার লোক হবে জানো? 1989 সালে গণহত্যা করার জন্য, ওনাকে গুলি করে হত্যা করার জন্য চট্টগ্রাম কোর্ট আদালতের প্রাঙ্গণে 24 জন লোক হত্যা করেছিল। আমরা সেটা গণহত্যা দিবস হিসেবে পালন করি। আমরা ওনাকে এসকর্ট করে বাল্লাবিতে শেল্টার দিয়েছিলাম। এগেইনস্ট হুম? এরশাদ। আর সে এরশাদ আজকে এই গভর্নমেন্টের অ্যাডভাইজার। আজকে এই দেশে কোন বিরোধী দল আছে? আর এই বিরোধী দল সম্বন্ধে কথা বলার তো কোনো দরকার নেই। এমন এমপি আছে তার এলাকার চৌদ্দি বলতে পারবে না। সেই জন্য এই জঙ্গি জিকির তুলে মানুষের ডেমোক্রেটিক রাইট, ভোটিং রাইট আপনি ডিলে করবেন, সেটা দেশের জন্য ভালো হবে না। সেই জন্য অনতি বিলম্বে সবাইকে নিয়ে ন্যাশনাল ডায়ালগ স্টার্ট করে আমাদের পার্টি চেয়ারপারসন যেটা প্রস্তাব দিয়েছেন যে আমরা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি করতে হবে। আপনি জানেন যে টোটাল কনসেনসাস কনভার্টেড দ্য সোসাইটি ইনটু অ্যান স্ট্যাটিক ওয়ান। টোটাল কনসেনসাস বলে কি ডিনামিজম থাকতে হলে আপনার কাউন্টার ওপিনিয়ন থাকতে হবে। এই কাউন্টার ওপিনিয়ন জন্য ডেমোক্রেটিক প্র্যাকটিস দরকার আছে। সেই দরকারটা কি? একটা ইলেকশন আন্ডার দি ক্যারটেকার গভর্নমেন্ট অর এনি ফরম। লেট প্রাইম মিনিস্টার রিমেন ইন দ্য পাওয়ার, বাট all other power, ইনস্টিটিউট ইলেকশন কমিশন বলেন, এই বলেন, সে বলেন, লেট ইট বি ডিসাইডেড বাই দি কমিটি যে তারা ইলেকশনটা কন্ডাক্ট করবে। তিনি ওনারা যে সংবিধান করেছেন, উনি তো রাইটলি বলেছেন যে ওনারা ইচ্ছে করলে নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে পারবে। 35টা আর্টিকেল চিরদিনের জন্য আপনার অসংশোধন যোগ্য করে রেখেছেন 53টি, 150 এটা ওনার এখান থেকে উনি বের করেছেন। সেটা আজকে সেটাই এই জন্য খাল হয়ে গেছে। যদি আপনি শুনে আজকে ভারতের দিকে আমরা তাকাই না দেখেন, ভারতে কোন প্রধানমন্ত্রী অনলি মোরারজি দেশাই মনে হয়, আমি বলতে পারবো, অনলি মোরারজি, ইন্দিরা গান্ধী ছিলেন মাত্র 2.5 বছর, চরণ সিং ছিল মাত্র 6 মাস, বিপি সিং ছিল 1 বছর, চন্দ্রশেখর ছিল 7 মাস, নরসিংহ রাও ছিল পুরা মেয়াদ, অটল বিহারী বাজপেয়ী ছিল প্রথমবার মাত্র 16 দিন, দেবদত্ত ছিল মাত্র 10 মাস। ওদের পাওয়ার, পোস্ট অফ দি প্রাইম মিনিস্টার, চেয়ার অফ দি প্রাইম মিনিস্টার ইজ নট দি প্রমিনেন্ট থিং। ওদের ন্যাশনাল ইন্টারেস্ট হলো প্রমিনেন্ট। আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি না যে নির্বাচন কালকে দিলে আমি 5 বছর আমাদের পূরণ করতে হবে। এটা তো নট ম্যান্ডেটরি ইন কনস্টিটিউশন, ইজ নট ম্যান্ডেটরি, দ্যার ইজ এ প্রভিশন ফর মধ্যবর্তী নির্বাচন ইন দ্য কনস্টিটিউশন আছে। ভারতকে দেখি, আমাদের বন্ধু, আমি বললাম তো কে কদিন ছিল, 10 দিন 16 দিনের মধ্যে রিজাইন করছে বিকজ অফ দ্য ন্যাশনাল ইস্যু। তো আপনারা একটু জনগণের দিকে তাকিয়ে এই যে জনগণকে সম্পৃক্ত করে, যদি এখন ফিকশন বানান, বুঝছেন, যদি উপন্যাস তৈরি করেন, ভারতে জওহরলাল নেহেরু, ও তো ওদিকে যাবার আমাদের এটা নাই, আচ্ছা, লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার, দেন মিসেস গান্ধী, আর এইগুলো হচ্ছে এদের যে ইন্ডিভিজুয়াল জিনিয়াস। ইন্দিরা গান্ধীর পর মোরারজি দেশাই ছিল মাত্র 2 বছর। আরে আমি বুঝলাম না তো, এটা তো খুব, ওই দুইজনকে নিয়ে তো ফ্যাকচুয়াল, আপনাকে চ্যালেঞ্জ করছে না কেউ। জি জি। কিন্তু মূল হচ্ছে যে ইন্ডিয়ান ডেমোক্রেসিকে স্বাধীনতার পরে তারা টিকায় রাখতে কংগ্রেসকে অন্যান্য আদার পার্টি সাপোর্ট দিয়েছে, অনেক স্টলওয়ার্ডরাও দিয়েছে, সেগুলো অন্য কথা। আর যেটা বলতেছেন যে কনস্টিটিউশনে কোনটা লেখা উচিত কোনটা লেখা উচিত না, এটা কে করবে? আপনি করবেন না, করবে কনস্টিটিউশনে লেখা আছে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বাররা ওর
ওর যে 142 অনুযায়ী যে কমিটি হবে তারা করবে। আমরা সেই অনুযায়ী করছি। আপনি হ্যাঁ করছেন, আপনি আজ পর্যন্ত এই কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন একদিন 1 মিনিটের লেগে? না, যান নাই। আপনারা জানতেন যে গেলে কেই সাইডে আইতেই হতো এবং তাতে আরেকটা লিগেসির আরেকটা সিল লাগবে। এখন প্রশ্ন আসছে যে আপনি যদি ওই তারিখে 5 তারিখে যদি নির্বাচন 16 অ্যামেন্ডমেন্ট এনে বিচার বিভাগ কিন্তু আপনি পঙ্গু করে দিয়েছেন। আরে বিচার বিভাগের কথা কইব না, আপনি কে কইেন? এখন যে কথা আছে, আপনার পার্লামেন্টও গেছে, বিচার বিভাগ গেছে, আপনিও গেছেন। এখন কোন শোনেন, আপনাকে যদি মনে করেন যে বাংলাদেশে এই যে বিরোধী দল ইলেকশন না করায় তারা একটা ডেমোক্রেটিক ব্লান্ডার করছে। আমাদের কনস্টিটিউশনে কোথাও নাই যে বিরোধী দলে যদি আমরাও থাকি, আমরা যদি আমরা ইলেকশন করব না, আর আপনারা আমাদের থ্রিয়া যদি করে ফেলান, নাথিং উইল হ্যাপেন। আপনাদের ইলেকশনের জন্য এগুলো পুরান কথা টাইনা লাভ নাই, অনেক কথা বলা হয়েছে। এখন আপনাদের মধ্যে যারা ডেমোক্রেটিক্যালি চিন্তা করে তারা বলতেছে এটা করা উচিত ছিল। বেটার লেট দেন নেভার। এখনো সময় আছে। আপনারা এতগুলা লোক এবং এগুলা ব্রাইট লোক, আপনারা একটা পলিটিক্যাল থিওরি, হয়তো জিনিসটা অনেক অনেক ক্লোজ হয়ে আসছে যে জামাতকে বাদ দেন, আর আমরা বাংলাদেশের পক্ষে যারা আছি, আওয়ামী লীগ কিন্তু একটা কথা বলছে না যে বিএনপিকে জামাত বলছে না। না, কেন বলবে? তারা বলতেছে যে বিএনপি ডেমোক্রেটিক পার্টি, এর মধ্যে অনেক ডেমোক্রেটিক লোক আছে, মুক্তিযুদ্ধের লোক আছে, ইত্যাদি আছে। তবে এই স্বাধীনতা বিরোধী আপনি কতগুলা মিস্টেক করলেন। কি আপনারা যে গেলে যুদ্ধাপরাধী বিচার কি? আমি যুদ্ধাপরাধী শুনতে কিছু বলবো না, আমার ছোট বলবো। এইগুলা কি ছেলে মানুষ? না না না, আপনি সেটাকে একটু করতেছেন। আমরা বলেছি না, এটা অ্যাজ পার ইন্টারন্যাশনাল অনুযায়ী যদি এটা স্বচ্ছতার সাথে করা হয় এবং আন্তর্জাতিক মান হয়, আমাদের কোনো আপত্তি নেই। এই যে কি স্বচ্ছতার সঙ্গে বলা হয়, স্বচ্ছতার সঙ্গে সমস্ত ইন্টারন্যাশনাল সব এরা আসছে, আইসা দেখা গেছে বলে ঠিক আছে। এখন বিএনপির স্বচ্ছতা হইলে মধুর সাহেব মানে হইল এটাই, এই দেখা গেল বিচারটা এই মানে এটা হচ্ছে না, সুপ্রিম কোর্টে দিয়ে দিলাম, অ্যাপিলেট ডিভিশনে দিয়ে দিলাম, রিভিউ করতে দিয়ে দিল, বাট চাবি আপনার হাতে। চাবি কেন আমার হাতে হবে? অ্যাপিলেট ডিভিশনে ওইটা না, ওইটা আমি ওইটা বলতেছি না। মধুর ভাই বলতেছে হ্যাঁ এটা প্রতিহিংসার বিচার আমার বাড়িতে থাকতে দেয় না, বাড়ির মামলা সেই করছে, সেই করিয়া তার বাড়ি মামলা আছে। এই আরেকটা মামলা করাইছে। আমি আর এটাও বলে রাখি, এই যে বেগম জিয়ার, হ্যাঁ ম্যাডামের যে ক্যান্টনমেন্টের বাড়ি, এই বুদ্ধি উনি দিয়েছিলেন, দিয়া মামলাটা করাইয়া সে তার হারছে। এইগুলা কোর্ট আছে, কোর্টে ওনারা প্র্যাকটিস করছেন, সমস্ত কিছুই মানা হচ্ছে। তারপরেও যদি মানা না হয়ে থাকে তা আপনি তো যাইতে পারেন। কনস্টিটিউশন যদি আনডেমোক্রেটিক্যালি করা হয়ে থাকে, you can file a writ and see the result. In the face of the 16th amendment, in the face of the 16th amendment, 16th amendment, আপনি আপনার এত ক্ষমতা, আপনি একদিকে দলের সভানেত্রী, একদিকে সংসদ নেত্রী, আর একদিকে আপনার পার্লামেন্টের পার্টি নেত্রী। আপনি 16 অ্যামেন্ডমেন্টের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রী তাই ছিলেন। না না, বিএনপি নেত্রী তাই ছিলেন, তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও দলের প্রধান ছিলেন, এবং তাই হবেন এটা আমি বলি। তিনি ছিলেন। আমি শুধু বলতে চাই 2014 আপনি বলবেন, কনক্লুড করে আনেন আলোচনা, শেষ করতে হবে। আমি কনক্লুড করতে চাই, 2014 হচ্ছে দেশের জন্য গণতন্ত্র হত্যার একটা বছর। লেট 2016 or 17 গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বৎসর হিসেবে আমরা গ্রহণ করে সবাইকে নিয়ে একটা নির্বাচন করে আমরা হারানো পথে আমরা ফিরে আসি, আমাদের আসল পথ, যে পথে আমরা দেশের স্বাধীনতা সংগ্রাম করেছিলাম। আপনার
কিসের স্বাধীনতা? বাংলাদেশ পত্র পত্রিকার কোনো স্বাধীনতা আছে? কিছুদিন আগে বাংলাদেশের বহুল প্রচারিত একটা পত্রিকায়, যার 5 লক্ষের উপর পাবলিকেশন আছে, একটা নিউজ দেখলাম যে আমার বন্ধু একজন বর্তমান ক্যাবিনেট মিনিস্টার বলছে জিয়া রহমান রণাঙ্গন থেকে পালিয়ে গেছিল। আরে এটা কি বললো? 1984 সালে উনি, আমি, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর এফ এ বিশু সাহেব কক্সবাজার হোটেল সাইমনের বারান্দায় রাত 1টা থেকে 2টা হবে আলাপ চাইতে সময় তিনি বলছিলেন জিয়া রহমান যেদিন স্বাধীনতা ঘোষণা দেয় মুক্তিযুদ্ধের রণাঙ্গন ওরা খুব উজ্জীবিত হয়েছিল। ওনাকে আমি দেখলাম ওই ঘড়িটা, যে ঘড়িটা যুদ্ধকালীন ওনার হাতে ছিল, জিজ্ঞাসা হলো মিস্টার প্রেসিডেন্ট এই ঘড়িটা তো আপনার যুদ্ধের সময় আপনার হাতে দেখেছি, এখনো কেন? ইট গিভস ইউ মোর টাইম। হি ওয়াজ স্পিকিং যে উনি আমাদের সাথে ছিলেন। আরে এটা কি নিউজে কি দেখলাম? তখন আমি একটা রিজয়েন্ডার না একটা এই ঘটনাটা লিখে বললাম ভাই এটা একটা ছাপিয়ে দেন। পত্রিকার মালিক বলে খবরদার এগুলি ছাপানো যাবে না। বাট উনি তো স্বীকার করবেন না। হি ইজ অলসো ফ্রিডম ফাইটার, রিনাউন্ড ফ্রিডম ফাইটার। উনি বলছেন আই ফট উইথ জিয়া রহমান, এন্ড জিয়া রহমানের এই ঘোষণায় রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা অত্যন্ত উজ্জীবিত হয়েছিল। ওনার হাতে যে ঘড়ি ছিল সেগুলি তার হাতে দেখলাম যে প্রেসিডেন্ট হওয়ার পর আছে একজন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আমার বন্ধু মুক্তিযোদ্ধা চট্টগ্রামের, বুঝছেন? তো সেই না বললে আমি বলতে পারি ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, সে তো অত্যন্ত অভিজাত রাজনীতিবিদ। তার হোটেলে বারান্দায় বসে আমরা 1984 সালে তার বাসায় সেটা। এই জন্য এখন যখন দেখলাম এটা তিনি বলছেন, আরে উনি এটা কি বললেন? ওনার কি মাথা ঠিক আছে নাকি এখন? আমি বললাম আমি একটা রিজয়েন্ডার না একটা আসল কথাটা লিখে পাঠাই। পত্রিকাওয়ালা বলে যে এটা ছাপানো যাবে না। আচ্ছা ইয়েতে আসেন, এখন শেষ করতে হবে, শেষ প্রান্তে আপনাকে আমরা ওইভাবে ধরি না। মানে উনি নির্বাচনের উপরে জোর দিয়েছেন, নির্বাচনের সমস্যার সমাধান। ডেমোক্রেট এখন যে ক্রাইসিসটা দেশে আছে আপনি যেভাবে দেখছেন আমি হয়তো ওইভাবে দেখছি না। দেশ বিদেশ এখন সবাই বাংলাদেশ সম্বন্ধে সবার দৃষ্টি অন্যরকম। এগুলা ট্রুথগুলা মেনে নিতে হবে যে ব্যবসা বাণিজ্য বা ইত্যাদিতে এগিয়ে যাচ্ছে। সেইখানে বিএনপিকে নানা রকম লোক ঘুরাইছে ফিরাইছে। এখন বিএনপির থেকে বিএনপির যারা ডেমোক্রেটরা এরা অনেকটা দায়িত্ব নিয়ে নিচ্ছে এবং জাতি আশা করছে যে এটা রাইট ডিসিশনে আসবে, এটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার হবে। যে কোনোভাবে হোক আপনি ইলেকশন করতে ভুল করে ফেলেছেন, তাই বলে ইলেকশন করতে পারবেন না এমন কোনো কথা নেই। তো সেখানে এখন যেমন বলেছেন জামাত সম্বন্ধে যেটা সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন, আমি মনে করি জামাতের এখন আর রয়েছে কে, ওই চিটাগাঙ্গের কাসেম আলী। ও এছাড়া তো সব তো সিনিয়ররা হয়েছে, লটকানো হয়েছে সবাই। হ্যাঁ, আর যারা আছে তারা ইয়াং জামাতও তো একটা সিদ্ধান্তে যেতে হবে তাদেরকে। আপনি দুইটা জিনিস, বাংলাদেশের স্বাধীনতাও মানবেন, মুক্তিযুদ্ধও মানবেন, মুক্তিযুদ্ধের চেতনাও মানবেন, আবার ইতিহাস বিকৃতি করবেন, দুইটা তো হবে না। আপনারে লইয়া জামাতের জন্ম হয়েছে আপনাদের মার্শাল ল, তখন আর্টিকেল 11 আর 12 ছিল না। সেটা আপনারা অ্যামেন্ডমেন্ট করেন নাই, বাদও দেন নাই? না না, আপনারাই করেন নাই। আপনারা 12 কেটে দিলে নিয়ে মার্শাল লতে, তা আপনারা নিয়ে আসলেন, জামাতকে নিয়ে আসছেন। আমরা তখন আমাদের শক্তি নাই, আপনাদের মতো বাকওয়াসি করি নাই, বুঝছেন? গিয়ে ওখানে করি, শক্তি নাই, যা পাওয়া নগদ যা পাওয়া হাত পেতে নাও, আমরা নিছি। আমাদের যখন সময় আসছে তখন আমরা মুক্তিযুদ্ধের রাজনীতি এস্টাবলিশ করছি, শেষ করতে হবে আমাকে। আপনারাও, আমরা আশা করব আপনারা যারা রাইট থিঙ্কিং পিপুল আছে গণতন্ত্রের পথে ফিরে আসেন, এবং এখানে সময় টময় কোনো ফ্যাক্টর না, এবং পিপুলের হাতে ছেড়ে দেন। নির্বাচন আজকে হবে না কালকে হবে এটা কোনো বিষয় না, এটা নির্বাচন হতে হবে, এই জায়গাটায় কনসেনসাস হোক, এবং মানুষের ক্ষমতা মানুষের হাতে দেই,
মানুষ দেন সেটা আমার বক্তব্য, সেটা আমি আপনার সাথে জি, আমার ধন্যবাদ, বক্তব্য সেটাই, ধন্যবাদ। দে লেট দ্য পিপল টু ডিসাইড হু উইল বি দেয়ার দর্শক, লিডার। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনার প্রতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার বীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং মিস্টার সঞ্জয় সেনগুপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম জঙ্গিবাদ বা যে আতঙ্ক, যে ভয় ভীতি এখন গোটা দেশ জুড়ে, সেই বিষয় নিয়ে, এবং দুজনে মোটামুটি এই জায়গায় একমত যে জনগণকে সম্পৃক্ত করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমস্যাটা সমাধান করতে হবে। যদিও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এখানে জোর দিয়েছেন নির্বাচনের উপরে, একটি পার্টিসিপেটরি নির্বাচনের উপরে, যে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন, এবং এই জায়গাটিতে মিস্টার সঞ্জয় সেনগুপ্ত সংবিধানকে স্মরণ করে দিয়ে বলেছেন যে নির্বাচন চাইলে নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে হবে, এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে নির্বাচন ছাড়াও যারা এখন ক্ষমতায় আছেন তারা তাদের ক্ষমতাকে আরো প্রলম্বিত এবং দীর্ঘায়িত করতে পারবেন। কাজে এই জায়গায় তাদের একটা ঐকমত্যের আসতে হবে, এবং সেটি হচ্ছে যে এটি নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন, তবে সেটি কারো একার, কোনো পক্ষের একার ইচ্ছে বা অনিচ্ছের উপরে নির্ভর করবে না, সম্মিলিতভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই জায়গাটাতে জনগণের আস্থা অর্জন, যে জনগণকে সম্পৃক্ত করবার সঙ্গে আমাদের রাজনৈতিক দলগুলোর জনগণের সঙ্গে যে আস্থার একটা সম্পর্ক, সেই সম্পর্কটা পুনরুজ্জীবিত বা আরো শক্তিশালী করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। যেমন তারা করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন, জি, আমরা জেলা পরিষদ নির্বাচন করব, তাও করবেন, শেষ করতে হবে আমাকে। তাতে আপনাদের অনেক কথা আছে, আমাদেরও কথা আছে, কিন্তু সমস্যা ওই জনগণের কাছে যে নির্বাচনের মাধ্যমে সমাধান, অন্য কোনো কথা। আপনাদের সবার জন্য শুভকামনা।